আসসালামু আলাইকুম। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান এই কবিতাটি নিয়েই আজকের আলোচনা। লিখেছেন রালফ হডসন। কবিতার শুরুতেই প্রথমে আমরা কবি সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিব, কারণ প্রতিটা কবি সম্পর্কে জানা দরকার যদি তার কবিতাটি সম্পর্কে জানতে হয়। জন্মগ্রহণ করেছেন তিনি 1871-এ এবং মৃত্যুবরণ করেছেন 1962 সালে। তিনি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডে এবং স্বাভাবিকভাবেই তিনি একজন ইংলিশ কবি হিসেবেই আমাদের কাছে পরিচিত। কবি পরিচিতির পরপরই আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেওয়া দরকার, যেগুলো আমাদেরকে সাহায্য করবে কবিতাটি ভালো করে বুঝতে। জিপসি এর দুটি ভিন্ন ভিন্ন বানান রয়েছে, GY অথবা GI দিয়ে, যার অর্থ হচ্ছে যাযাবর। স্টে থামা বা অবস্থান করা, পুট আপ অবস্থান করা বা রেখে দেয়া। ক্যারাভানের দুটি অর্থ রয়েছে, কাফেলা অথবা ভ্রমণ গাড়ি। কাফেলা হচ্ছে যাদের সাথে ভ্রমণ করা হয় তাদেরকে কাফেলা বলা হয়। জেনেট মানে হচ্ছে ঘোড়া। গোল্ডস্মিথ স্বর্ণকার বা যিনি স্বর্ণালঙ্কার তৈরি করেন। বিট শব্দের অর্থ হচ্ছে আঘাত করা অথবা গড়া। স্বর্ণকার যদি কোনো স্বর্ণালঙ্কার তৈরি করেন সেক্ষেত্রে বিট শব্দটি ব্যবহার করা যেতে পারে। পিকক ময়ূর। বউ মানে মাথা নত করা বা সম্মান করা, মাথা নত করে। ফেস্টুন মালা পরানো বা সজ্জিত করা। মেই হচ্ছে এক ধরনের ফুল। বেবিলন প্রাচীন একটি শহর, বর্তমানে ইরাকের একটি শহর। এখানে মেয়ে দেখে যেন আমরা বিভ্রান্ত না হই মেয়ে দ্বারা মে মাস বোঝাচ্ছে কিনা। মেয়ে হচ্ছে এক ধরনের ফুল। বেবিলন এবং রোম প্রাচীন দুটি শহর, দুটির ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে, একটি ইরাকে এবং অন্যটি রোমে। ক্রাশ শব্দের অর্থ হচ্ছে ভিড়, আরেকটি অর্থ রয়েছে ভগ্নস্তূপ, কিন্তু কবিতায় ভিড় অর্থে ব্যবহার হয়েছে। পলস্টম মানে পলের গম্বুজ। পলস ডায়াল মানে পলের ঘড়ি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে একটু পরে। টাইটেন শক্ত করা। রেইন হচ্ছে লাগাম। অফ মানে হচ্ছে কোনো জায়গায় যাত্রা বোঝাতে ব্যবহার হয়, অফ টু। ওম মাতৃগর্ভ, এর ব্যবহার আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি, যেমন আই এম অফ টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি, এরকম। টোম হচ্ছে কবর এবং এর হচ্ছে বিফোর বা পূর্বে অর্থে ব্যবহার করা হয়। একটি তথ্য জানা দরকার, পলকে এই কবিতায় পল নামক একজন ব্যক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা জেনে নেই যে পল আসলে কে। পল হচ্ছেন সেন্ট পল, যিনি প্রথম খ্রিস্টাব্দে পৃথিবীতে অবস্থান করেছিলেন। জন্ম এবং মৃত্যু তার প্রথম খ্রিস্টাব্দে। যিনি একজন খ্রিস্ট ধর্মের প্রচারক ছিলেন বা জিসাস ক্রাইস্টের বাণী বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছিলেন। আমরা এই সেন্ট পল এর উল্লেখ পেয়েছি কবিতায় দুটি ক্ষেত্রে, পলস ডোম এবং পলস ডায়ালের ক্ষেত্রে। পলস ডোমটা কি আসলে? পলস ডোম হচ্ছে সেন্ট পল যে গির্জাটি রয়েছে ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত। আমরা ছবি দেখতে পাচ্ছি, এই গম্বুজটি দ্বারা, ডোমটি দ্বারা সেন্ট পলের এই গির্জাকে ইঙ্গিত করা হয়েছে। আর পলস ডায়াল বলতে এই একই গির্জার যে ঘড়িটা দেখতে পাচ্ছি আমরা, এই ঘড়িটিকে ইঙ্গিত করা হয়েছে। এখানে ডায়াল অর্থ হচ্ছে ওয়াচ, ঘড়ি অর্থে ডায়াল শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং পলস ডোম হচ্ছে পলের গির্জা এবং পলস ডায়াল হচ্ছে গির্জায় অবস্থিত যে ঘড়িটি আছে সেইটি। তাহলে আমরা এবার কবিতাটি নিয়ে আলোচনা করি। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। কবি এখানে সময়কে পার্সনিফাই করেছেন, সময়কে তুলনা দিয়েছেন একজন বৃদ্ধ যাযাবরের সাথে। তো আমরা কবিতাটি শুরু করি। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর এ ডে। কবি বলছেন সময়কে, সময় তুমি একজন বৃদ্ধ যাযাবর, তুমি কি অপেক্ষা করবে না বা অবস্থান করবে না তোমার ক্যারাভান বা কাফেলাকে রেখে, জাস্ট ফর এ ডে, শুধু একটি দিনের জন্য। তো এখানে ক্যারাভানের দুটি অর্থ হতে পারে। এক, ক্যারাভান বলতে কাফেলার যে সদস্যরা আছে তাদেরকে বোঝানো হতে পারে, অথবা তারা যেই গাড়ি দিয়ে ভ্রমণ করছেন সেই গাড়িটি উদ্দেশ্য হতে পারে। আমরা এখানে কাফেলা উদ্দেশ্যটাই নিচ্ছি, অর্থটাই গ্রহণ করছি। তারপর বলছেন অল থিংস আই উইল গিভ ইউ, উইল ইউ বি মাই গেস্ট। তারপর লেখক বলছেন বা লেখকের স্পিকার বলছেন যে আমি তোমাকে সব কিছু দিব, তুমি যদি আমার অতিথি হও। কী কী দেওয়া হবে লিস্ট করা হচ্ছে। বেলস ফর ইয়োর জেনেট অফ সিলভার দ্য বেস্ট, তোমার জেনেট বা ঘোড়ার জন্য সর্বোত্তম যে রূপার বেল রয়েছে বা ঘণ্টা ধ্বনি রয়েছে, ঘণ্টা রয়েছে, যেটি ঘোড়ার গলার মধ্যে পেঁচানো থাকে, সেটি দেয়া হবে। তারপর বলছেন গোল্ডস্মিথস শ্যাল বিট ইউ এ গ্রেট গোল্ডেন রিং, গোল্ডস্মিথ অর্থাৎ স্বর্ণকাররা তোমার জন্য তৈরি করবেন বা গড়বেন, এখানে বিট মানে গড়া, একটি বিশাল সোনার একটি আংটি তৈরি করবেন।
তারপর বলছেন আবার পিকক্স শ্যাল বো টু ইউ, অর্থাৎ ময়ূরেরা তোমার সম্মানে মাথা নত করবে। লিটল বয়েজ সিং, আর ছোট ছোট ছেলেরা গান গাইবে তোমার সম্মানে। ওহ আহা, অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, এবং মিষ্টি মেয়েরা তোমাকে মেয়ে ফুলের দিয়ে তোমাকে তোড়া বানিয়ে তোমার গলায় পরাবে, অর্থাৎ ফুলের তোড়া দিবে বা তোমাকে সজ্জিত করবে। তাহলে কবি এর স্পিকার, এই কবিতার যে স্পিকার আছেন বা কথক আছেন, এই বিষয়গুলো বা এই জিনিসগুলো সময়কে অফার করছেন যে তুমি যদি ওয়েট করো তাহলে তোমাকে এই জিনিসগুলো আমরা দিব। টাইম ইউ ওল্ড জিপসি ওয়াই হেস্টেন অ্যাওয়ে, আবার কবি বলছেন বা স্পিকার বলছেন তুমি জিপসি, ওল্ড জিপসি, কেন তাড়াতাড়ি চলে যাচ্ছ। তারপর লাস্ট উইক ইন বেবিলন, লাস্ট নাইট ইন রোম, গত সপ্তাহে তুমি বেবিলনে ছিলে, গত রাতে ছিলে রোমে। মর্নিং, আর সকালে ইন দ্য চার্চ, ইন দ্য ক্রাশ বা ভিড়ের মধ্যে ছিলে। আন্ডার পলস ডোম, পলের ডোমের নিচে, অর্থাৎ সেন্ট পলের যে গির্জা আছে সেখানে তুমি ছিলে। আন্ডার পলস ডায়াল, এবং পলের ঘড়ির নিচে ছিলে। এবং বলছেন যে আন্ডার পলস ডায়াল, পলের ঘড়ির নিচে, ইউ টাইটেন ইউর রেইন, তুমি তোমার ঘোড়ার যে লাগামটি আছে সেই লাগামটি টেনে ধরো বা শক্ত করো এটাকে। এখানে রেইন মানে হচ্ছে ঘোড়ার যে জেনেটের কথা বলা হয়েছিল সেই ঘোড়ার লাগাম। অনলি এ মোমেন্ট, শুধু একটি মুহূর্তের জন্য। তাহলে এই যে বিভিন্ন স্থানের কথাগুলো বলা হচ্ছে, এই স্থানগুলো বলার মাধ্যমে যে কবি আছেন তিনি উদ্দেশ্য করতে চাচ্ছেন যে সময় যে কতটা অস্থির, অর্থাৎ সময় কখনো স্থির থাকে না, একটি জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে বা স্থানান্তরিত হয় সবসময়, কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারে না। এই কথাগুলো বলার পরে কবি বোঝাচ্ছেন যে সময় তুমি গত সপ্তাহে এখানে ছিলে, সকালে ওখানে ছিলে, রাতে ওখানে ছিলে, তারপরও তুমি তোমার যে ঘোড়ার লাগামটি আছে মুহূর্তের জন্য হলেও সেটাকে বেঁধে রাখো, একটি মুহূর্তের জন্য। প্রথমে আমরা লক্ষ্য করেছি যে কবি বলছেন একটি দিনের জন্য, তারপরে এখানে একটি মুহূর্তের কথা বলছেন। তারপর বলছেন অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেন, তারপর অন্য কোথাও আবার চলে যাও। অফ টু সাম সিটি, অন্য কোনো শহরে। নাও ব্লাইন্ড ইন দ্য ওম, যেটা অন্ধকারের মধ্যে রয়েছে মাতৃগর্ভে, অর্থাৎ যেই শহরের এখনো সৃষ্টি হয়নি, যেই শহরটি মাতৃগর্ভে রয়েছে মানে যে শহরের এখনো জন্ম হয়নি। অফ টু অ্যানাদার, অন্য শহরে চলে যাও, অথবা এয়ারে দ্যাটস ইন দ্য টোম, এটি কবরে চলে যাওয়ার অর্থ, অর্থাৎ যেই শহর এখন অস্তিত্বে আছে সেটা বিলীন হয়ে যাওয়ার পূর্বে তুমি অন্য শহরে চলে যাও। দুইটা কথা বলা হচ্ছে এখানে, তুমি এমন শহরে চলে যাও যেটার অস্তিত্ব এখনো হয়নি, এইটুকু সময় অপেক্ষা করো, তারপরে তুমি চলে যাও অন্য এমন শহরে যেটা বিলীন হয়ে গেছে, অর্থাৎ বিলীন হওয়ার পূর্বে তুমি এমন একটি জায়গায় চলে যাও। এর মাধ্যমে কবি বোঝাতে চাচ্ছেন যে তুমি একটু মুহূর্তের জন্য অপেক্ষা করো, তারপরে তুমি যেই শহরের জন্ম হয়নি সেই শহরে চলে যাও, যেটি নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বিলীন হয়ে যাচ্ছে, তার পূর্বে সেই শহরগুলোতে তুমি চাইলে চলে যেতে পারো, তারপরে একটা মুহূর্তের জন্য আমার জন্য অপেক্ষা করো। তারপর আবার বলছেন টাইম ইউ ওল্ড জিপসি ম্যান উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর এ ডে। আবার প্রথম দিকে যে লাইনগুলো ছিল, পংক্তিগুলো ছিল, সেগুলো আবার রিপিট করছেন, আবার বলছেন। এর দ্বারা কবি বোঝাতে চাচ্ছেন, বারবার অনুনয় বিনয় করছেন যে সময় তুমি একটা দিনের জন্য হলেও আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে অনেক জিনিস দিব, অনেক কিছু অফার করব। এর মাধ্যমে সময়ের যে গুরুত্ব, সময়ের যে কতটা ইরেজিস্টিবল বা অনিবার্য বিষয়ে যেটা সবসময় মুভমেন্টের মধ্যে থাকে, এটাই বোঝাতে চেয়েছেন। এখানে একটা জিনিস লক্ষণীয় যে কবি সময়কে ওল্ড জিপসির সাথে কেন তুলনা করেছেন, ইয়াং জিপসির সাথে তুলনা করতে পারতেন, না করে ওল্ড জিপসির সাথে কেন তুলনা করছেন। জিপসি হোক সেটা ওল্ড কিংবা ইয়াং, তার স্বভাবই হচ্ছে সে সবসময় একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট করবে। সেম একইভাবে সময়ের স্বভাবটাই হচ্ছে সে একটা জায়গায় কখনো স্থির থাকবে না, বরং এক জায়গা থেকে অন্য জায়গায় সে স্থানান্তরিত হতেই থাকবে, কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারে না। এজন্য এখানে ওল্ডের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, যে জিপসি সবসময় ওল্ড হোক কিংবা ইয়াং হোক, সে সবসময় মুভমেন্টের মধ্যে যেভাবে থাকে, একইভাবে সময়ও সবসময় মুভমেন্টের মধ্যে থাকবে, কোনো কিছুই তাকে আটকে রাখতে পারবে না, সে কোনো কিছুতেই বাধা পড়বে না, সবসময় মুভমেন্টের মধ্যেই থাকবে। তাহলে এর মাধ্যমে আমরা এই কবিতার যে নামকরণের যে বৈশিষ্ট্যটা সেটি বুঝতে পেরেছি, যে ওল্ড জিপসিরা যেভাবে এক জায়গায় ওল্ড হওয়া সত্ত্বেও অবস্থান করে না, কখনো থেমে থাকে না, সময় কোনো অবস্থাতেই আমরা সময়কে আটকে রাখতে পারবো না। আমাদের ঘড়ি হয়তো নষ্ট হয়ে যায়, যে এই ঘড়ি দিয়ে আমরা সময় দেখি,
ঘড়ি নষ্ট হওয়া মানেই কিন্তু সময় থমকে যাওয়া না, বরং সময় ঠিকই বয়ে চলছে, ঘড়ি বন্ধ থাকুক কিংবা চালু থাকুক। তো এই আলোচনার উপর ভিত্তি করে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আউটলাইন করতে পারি। প্রথমটি হচ্ছে এ রিকোয়েস্ট টু স্টপ টাইম। স্পিকার রিকোয়েস্ট করছেন সময়কে যেন সে থমকে দাঁড়ায়, কিন্তু আগেও কি সে থমকে দাঁড়ায়? না। দ্য ইরেজিস্টিবল নেচার অফ টাইম, অর্থাৎ সময়ের যে ইরেজিস্টিবল নেচার বা অনিবার্য যেই প্রকৃতি আছে, তার যে স্বভাব আছে, তাহলে এই ইরেজিস্টিবল, তাকে কেউ রেজিস্ট করতে পারে না, থমকে দিতে পারে না, এই ইঙ্গিতটা এই কবিতার মধ্যে রয়েছে। এবং এই পয়েন্টটি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের যে গুরুত্ব আমাদের জীবনে, সেই সময়ের গুরুত্বকে বোঝানোর জন্য কবি বিভিন্ন উপমার ব্যবহার করেছেন, পার্সনিফিকেশনের ব্যবহার করার মাধ্যমে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সময় কতটা গুরুত্বপূর্ণ। এবারে নবম দশম শ্রেণীর জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে, 7টা প্রশ্ন, যেগুলো নবম দশম এবং এসএসসি পরীক্ষাতে আসার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু পরীক্ষায় সরাসরি কবিতা আমরা দেখতে পাবো না, আমরা এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারি বাসায়। ওয়াই ডাজ দ্য স্পিকার অর পয়েট কল টাইম ইন ওল্ড জিপসি ম্যান? কেন স্পিকার বা পয়েট সময়কে ওল্ড জিপসি ম্যান বলেছেন? আমরা ব্যাখ্যা করতে পারি যে ওল্ড জিপসি ম্যান ডাকার কারণ হচ্ছে জিপসির মতো সময় কখনো এক জায়গায় থাকে না। তারপর হোয়াট উইল দ্য স্পিকার গিভ টাইম ইফ ইট স্টেইজ এজ এ গেস্ট? যদি গেস্ট হিসেবে থাকে তাহলে স্পিকার কি দিবেন? ওয়ার ওয়াজ টাইম লাস্ট উইক? গত সপ্তাহে কোথায় ছিল টাইম? নিশ্চয়ই আমাদের মনে আছে, বেবিলনে ছিল। ওয়ার ওয়াজ টাইম লাস্ট নাইট? আর গত রাতে কোথায় ছিল? রোমে ছিল। তাহলে আমরা সুন্দর করে গুছিয়ে এগুলো লেখার চেষ্টা করব। তারপর হোয়াট ডাজ দ্য সিটি ব্লাইন্ড দ্য ওম ইমপ্লাই? এটি ব্যাখ্যা কবিতাতে আমি করেছি একবার। যেই শহরের এখনো জন্ম হয়নি, অর্থাৎ যেই শহর পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি, কবি বলছেন সেই শহরে তুমি চলে যেও সময়। সুতরাং এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট উইল দ্য স্পিকার গিভ টাইম চেঞ্জ? সময়ের ঘোড়াকে কি দিবেন? আর 7ম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? তাহলে কবিতার থিমটা কি আমরা বুঝতে পারলাম? দ্য ইম্পর্টেন্স অফ টাইম, অথবা দ্য ইরেজিস্টিবল নেচার অফ টাইম। চাইলে তোমরা নিজেরা নিজেদের মতো করেও এটিকে গুছিয়ে লিখতে পারো। খুব সংক্ষেপে যে সময়ের যে গুরুত্বটা, সেই সময়ের গুরুত্বটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য বা মূল ভাব। সময় যেভাবে বয়ে চলে আমাদের জীবন থেকে, আমরা যতই অন্যয় বিনয় করি না কেন, কিংবা কবির মতো সময়কে আমরা যা কিছু অফার করি না কেন, সময় কোনোভাবেই আমাদের জন্য থমকে দাঁড়াবে না। তো আজকের লেসন এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আগামীতে দেখা হবে নতুন কোনো কবিতা কিংবা নতুন কোনো গ্রামার পয়েন্ট নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।